ভয়েস অফ ভুবন মুন্সি চ্যানেলে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি ভারত সাম্প্রদায়িক রাষ্ট্র নাকি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এআই থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমাদের গত আলোচনার মূল বিষয়বস্তু ধরে একটা ভিডিও নির্মাণ করছি। ভারতের সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার তুলনামূলক একটা প্রেক্ষাপট আমরা আলোচনা করেছি। আজকে আমরা পার্শ্ববর্তী দেশ ভারতের আলোচনা শেষে ইতিপূর্বে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত ছিল 47 থেকে 71 অবধি একই রাষ্ট্র হিসেবে গণ্য ছিল, সেটা হচ্ছে পাকিস্তান। সেই পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ, 71 পরবর্তী বাংলাদেশ এবং এই পাকিস্তান রাষ্ট্র, তার তুলনামূলক সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো আজকেও আমাদের আলোচনার মূল ভিত্তি এবং প্রেক্ষাপট থাকবে হচ্ছে এআই থেকে প্রাপ্ত তথ্য। তো সেক্ষেত্রে আমরা যদি বলি পাকিস্তান এবং ভারতের জন্ম, সেটা মূলত হচ্ছে 1947 সালে। 1947 সালে যখন ব্রিটিশরা এই রাষ্ট্র থেকে চলে যায়, তখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটা রাষ্ট্রের জন্ম হয়। হিন্দু অধ্যুষিত এলাকা এবং জনগণকে নিয়ে ভারত রাষ্ট্রের জন্ম হয়, এবং পরবর্তীতে মুসলিম অধ্যুষিত এলাকা এবং মুসলমান সংখ্যাগরিষ্ঠ লোকজন নিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের জন্মের প্রেক্ষাপটে যদি মূল বিষয় হিসেবে গণনা করি, সেটা হচ্ছে ধর্ম। এবং পরবর্তীতে 47 থেকে 71 অবধি, 47 থেকে 71 অবধি সেটা হচ্ছে আমাদের 52 ভাষা আন্দোলন, তারপর 54, 66, 69, 71, এই সমস্ত যে ধারাবাহিক আন্দোলন, ভাষা, সংস্কৃতি, বৈষম্য বিরোধ, এই এবং অর্থনৈতিক দাবি দফা, এবং দিন শেষে সাহিত্য শাসন এবং স্বাধীনতা, এই সমস্ত প্রেক্ষাপট ধরে বাংলাদেশ একটা অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে কিভাবে প্রতিষ্ঠিত হয়। আমরা জানি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে অসাম্প্রদায়িকতা, বিশ্ব মানবতাবোধ, মানবিক মূল্যবোধ। এটা হচ্ছে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ শর্ত। সেই শর্তের ক্ষেত্রে আমরা যদি বলি, এই সাবকন্টিনেন্টের মধ্যে বা এই উপমহাদেশের মধ্যে ভারত কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে থেকে গেল, পাকিস্তান কিভাবে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে থেকে গেল, তন্মধ্যে বেরিয়ে আসলো হচ্ছে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে এবং গণতন্ত্রের বিকাশের পরিপূর্ণ শর্ত হিসেবে আজ বাংলাদেশ বৈশ্বিক দরবারে উপস্থিত হয়েছে। এটা মূলত এখন প্রাতিষ্ঠানিক পথ ধরে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে উপস্থাপন করাটা হচ্ছে অনিবার্য দাবি। এবং সেই প্রেক্ষাপটে 2024 সালের 5ই আগস্ট গত আওয়ামী সরকারের পতনের মধ্য দিয়ে একটা ব্যাপক দ্বার উন্মোচিত হয়েছে, যে যেখান থেকে আমরা আশা করতে পারি ভবিষ্যতে একটা পলিটিক্যাল ধারা, একটা রাজনৈতিক ধারায় প্রাতিষ্ঠানিকতার মধ্য দিয়ে গণতন্ত্রের পরিপূর্ণ বিকাশটা এই বাংলাদেশ থেকেই ঘটানো সম্ভব হবে বলে আশা রাখি। সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব আমাদের পাকিস্তান রাষ্ট্র এবং ভারত রাষ্ট্রের সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার তুলনামূলক আলোচনা। আমরা যদি বলি বাংলাদেশ এবং পাকিস্তানের ঐতিহাসিক পটভূমিতে আমরা চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত তথ্য থেকে যদি পড়ি, সেটা হচ্ছে এরকম: পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছিল 1947 সালে ধর্মের ভিত্তিতে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের জন্য আলাদা রাষ্ট্র হিসেবে পাকিস্তানের জন্ম। শুরু থেকেই পাকিস্তানের রাজনীতিতে ধর্ম একটি প্রধান ভূমিকা পালন করেছে। এর ফলে দেশটিতে ইসলামী মূল্যবোধ ও ধর্মীয় পরিচয় প্রাধান্য পেয়েছে। অপরদিকে বাংলাদেশের জন্ম হয় 1971 সালে একটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মূল ভিত্তি ছিল ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ। মুক্তিযুদ্ধের মূল চেতনা ছিল সাম্য, মানবাধিকার এবং অসাম্প্রদায়িকতা। সংবিধানের 4টি মূল স্তম্ভের মধ্যে একটি হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা। এক্ষেত্রে রাজনৈতিক পটভূমি যদি বলি, পাকিস্তানের রাজনীতিতে ধর্মীয় দলগুলো বেশ প্রভাবশালী। দেশটিতে ইসলামী আইন, শরিয়া অনেক ক্ষেত্রেই প্রাধান্য পায়। সামরিক শাসন ও রাজনৈতিক অস্থিরতা পাকিস্তানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাম্প্রতিক সময়ে ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা পাকিস্তানের একটি বড় চ্যালেঞ্জ। অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে শুরু থেকেই অসাম্প্রদায়িক চেতনা ছিল ব্যাপক মাত্রায় উপস্থিত। তবে সময়ের সাথে সাথে রাজনীতিতে কিছুটা শক্তিশালী হয়েছে ধর্মীয় প্রভাব। আমরা জানি 1975 পরবর্তী সময়ে সামরিক শাসন চলাকালে ধর্মীয় দলগুলো পুনর্বাসনের সুযোগ পায় এবং
ধর্ম নিরপেক্ষতা কিছুটা খর্বিত হয়। অপরদিকে বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আমরা বলি, বাংলাদেশের রাজনীতিতে শুরু থেকেই ধর্ম নিরপেক্ষতা ছিল একটি গুরুত্বপূর্ণ নিয়ামক। যদিও 1975 পরবর্তী সময়ে ধর্ম নিরপেক্ষতা কিছুটা খর্বিত হয় এবং ধর্মীয় দলগুলো রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ পায়। সামাজিক প্রেক্ষাপটের ক্ষেত্রে যদি আমরা বলি, পাকিস্তানে সামাজিকভাবে পাকিস্তান একটি রক্ষণশীল সমাজ, যেখানে ধর্মের প্রভাব খুবই বেশি। সংখ্যালঘু সম্প্রদায় যেমন হিন্দু, শিখ, খ্রিস্টানরা প্রায়শই বৈষম্য এবং সহিংসতার শিকার হয়। ব্লাসফেমি আইন অর্থাৎ ধর্ম অবমাননা আইন, এটি মারাত্মক একটি প্রভাব রাখে ধর্মীয় সহিংসতার সৃষ্টিতে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বাংলাদেশে বিভিন্ন ধর্ম বৈচিত্র্য আছে এবং বিভিন্ন উপজাতি আছে, কিন্তু তারা পরস্পরের সাথে সহ অবস্থান এবং একটা সমতাপূর্ণ অবস্থান রেখে জীবনযাপন করছে। এক্ষেত্রে যদি আমরা বলি ধর্মীয় সহিংসতা ঘটে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ ভারত, এবং ভারত যেহেতু সাম্প্রদায়িক রাষ্ট্র, সেক্ষেত্রে যখন ধর্মীয় সহিংসতা সেখানে ঘটে, তার চাঞ্চল্যকর একটা প্রভাব বাংলাদেশের ক্ষেত্রেও সৃষ্টি হয়। তবে সেক্ষেত্রে বাংলাদেশের সিভিল সোসাইটি, সরকার, প্রশাসন সবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায়। সাংস্কৃতিক প্রেক্ষাপট যদি বলি, পাকিস্তানের সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে ইসলাম অর্থাৎ ইসলামী শরিয়া। বিভিন্ন প্রদেশে সংস্কৃতির ভিন্নতা রয়েছে, তবে সামগ্রিকভাবে ধর্মের আধিপত্যই লক্ষ্য করা যায়। অপরদিকে বাংলাদেশের সংস্কৃতি মূলত ধর্মনিরপেক্ষ সংস্কৃতি এবং বহু সংস্কৃতির একটা সম্মিলন ঘটেছে এই বাংলাদেশে। বাঙালি সংস্কৃতিতে ধর্মীয় উৎসব যেমন ঈদ, দুর্গাপূজা, বৌদ্ধ পূর্ণিমা ইত্যাদি একসাথে উদযাপিত হয়। অপরদিকে জাতীয় দিবস এবং পহেলা বৈশাখের মতো উৎসবগুলো অসাম্প্রদায়িকতার একটা মাইল ফলক হিসেবে উপস্থিত হয়েছে বাংলাদেশে। আমরা যদি সহিংসতার বিষয়গুলো নিয়ে কথা বলি, যেমন ধর্মকে কেন্দ্র করে যে সমস্ত দাঙ্গা আমরা দেখেছি, ভারতের গুজরাটে, তারপর হচ্ছে দিল্লিতে বেশ কিছু সাম্প্রদায়িক দাঙ্গা 47 থেকে শুরু করে 2024 অবধি বেশ কিছু সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয়েছে, এবং ধর্মের উপর ভিত্তি করে সমগ্র উপমহাদেশে সেই ধর্মীয় যে উস্কানি, ধর্মীয় যে চঞ্চলতা, ধর্মীয় সহিংসতা ছড়িয়ে পড়েছে সেই ভারত থেকে। অপরদিকে যদি বলি বাংলাদেশ এবং পাকিস্তানের ক্ষেত্রে যদি তুলনামূলক আলোচনায় চলে আসি, সেক্ষেত্রে দেব বাংলাদেশে 90-এর পরবর্তীতে যখন ভারতে বাবরি মসজিদ ভাঙা হয়, তখন তার একটা প্রভাব বাংলাদেশেও দেখা দেয়। অর্থাৎ বাংলাদেশে অবস্থিত হিন্দুদের উপর একটা নিপীড়ন, অত্যাচারের ঘটনা বাংলাদেশেও ঘটে থাকে। মূলত সেটা বাবরি মসজিদ ধ্বংসের যে প্রেক্ষাপট, সেই প্রভাবটাই পড়ে বাংলাদেশের উপরে। এর পরবর্তীতে 2001 সালে নির্বাচন পরবর্তী সময়েও বাংলাদেশে একটা ধর্মীয় সহিংসতা ঘটে, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি লুটপাটের বেশ কিছু ঘটনা ঘটে। এবং 2021 সালে সর্বশেষ কুরআন অবমাননার অভিযোগে সারা দেশে হিন্দু মন্দিরে বেশ কিছু ভাঙচুরের ঘটনা ঘটে। তবে সরকার, সিভিল সোসাইটি এবং বাংলাদেশের মানুষের যে অসাম্প্রদায়িক চেতনার সামাজিক মূল্যবোধ, সেগুলোর কারণে সেই সহিংসতাকে অল্প সময়ের মধ্যে নিরোধ করা সম্ভব হয় এবং ধর্মনিরপেক্ষতাকে শক্ত ভিত হিসেবে স্থাপন করার সুযোগ পায় বাংলাদেশ। অপরদিকে পাকিস্তানে যদি বলি, 1947 সালে দেশভাগের পর ব্যাপক মাত্রায় সাম্প্রদায়িক দাঙ্গা ঘটে এবং 2009 সালে খ্রিস্টান সম্প্রদায়ের উপর ব্যাপক মাত্রায় একটা আক্রমণ হয়। সেই সাথে বহুবার সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ এনে ওই ব্লাসফেমি আইন দ্বারা তাদেরকে নির্যাতনের এবং সহিংসতার শিকার হতে বাধ্য করা হয়। এবং আমরা যদি দাঙ্গার কারণ আইডেন্টিফাই করি, দাঙ্গার কারণ হিসেবে যদি বলি, বাংলাদেশ হচ্ছে ধর্মীয় উত্তেজনা, গুজব, পার্শ্ববর্তী দেশগুলোতে মুসলিমদের উপর অত্যাচার, সেগুলোর প্রভাবে এসে বাংলাদেশের পরিস্থিতিকে অশান্ত করে তোলে। এবং রাজনৈতিক উদ্দেশ্যেও মাঝে মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করা হয়। এবং বহিরাগত যে ঘটনা, সেটা যেটা বললাম পার্শ্ববর্তী দেশগুলোর যে ঘটনা, সেই বহিরাগত ঘটনাগুলো বাংলাদেশের একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে মাঝে মধ্যে। অপরদিকে পাকিস্তান ধর্মীয়ভাবে একটা অসহিষ্ণু রাষ্ট্র। পাকিস্তানি সংখ্যালঘুদের প্রতি বৈষম্য এবং সহিংসতা প্রাতিষ্ঠানিক। পাকিস্তানে সংখ্যালঘুদের উপর ধর্মীয় সহিংসতা, বৈষম্য, এটা একটা প্রাতিষ্ঠানিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং ব্লাসফেমি আইন, সেই আইন সহিংসতার একটা বড় কারণ। এছাড়া তালেবান
এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী প্রায়শই সাম্প্রদায়িক সহিংসতাকে উস্কে দেয়। রাষ্ট্রের ভূমিকার ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে দ্রুত পদক্ষেপ নেয় এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করে। এবং বেশ কিছু দুর্বলতা যদি বলি, সেক্ষেত্রে প্রশাসনিক একটা নিষ্ক্রিয়তা মাঝে মধ্যে দেখা দেয় এবং সিভিল সোসাইটির অর্থাৎ সামাজিক যে শক্তি, অসাম্প্রদায়িক সামাজিক শক্তির ব্যাপক ভূমিকা থাকার কারণে সেই পুনর্বাসনের ব্যবস্থা দ্রুত করা সম্ভব হয়। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে সরকারের নীরবতা অন্যতম সহিংসতার কারণ। অর্থাৎ অনেক ক্ষেত্রে পাকিস্তান সরকার সাম্প্রদায়িক দাঙ্গা দমনে ব্যর্থ হয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সরকারের অভ্যন্তরীণ বিভিন্ন সংগঠন সেই সহিংসতার সাথে জড়িত ছিল। অপরাধীরা প্রায়ই শাস্তি এড়িয়ে চলে যায় এবং সাম্প্রদায়িক সহিংসতা, এই সমস্ত ঘটনা, এই সমস্ত অস্থিরতা সৃষ্টিকারী সহিংসতার সাথে জড়িত ব্যক্তি যখন বিচার আদালত থেকে মুক্তি পায়, তখন হচ্ছে তারা গিয়ে আবার এই সহিংসতার সাথে জড়িত হয়, অথবা এই সমস্ত ঘটনা, বিচারহীনতা সহিংসতাকে উস্কে দেয়। দাঙ্গার প্রভাব যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে দাঙ্গার কারণে সাম্প্রদায়িক সম্প্রীতির বিঘ্ন ঘটে। কিন্তু ইতিপূর্বে আমরা বলেছিলাম যে 47 থেকে 71 অবধি যে 23 বছরের আন্দোলন সংগ্রাম, সংস্কৃতিগত সংগ্রাম, সেটার মধ্য দিয়ে যে অসাম্প্রদায়িক সামাজিক চেতনা বোধ নির্মিত হয়েছে, সেটার মধ্যে দিয়ে সেই সম্প্রীতি খুব অনায়াসে ফিরে আসে এবং দৃঢ় করার জন্য বদ্ধপরিকর হয় বাংলাদেশের মানুষ। অপরদিকে পাকিস্তানের সহিংসতা থেকে বাঁচতে সংখ্যালঘু সম্প্রদায় দেশ ত্যাগ পর্যন্ত করে। এটা হচ্ছে ব্যাপক চাঞ্চল্যকর একটা তথ্য। এবং সাম্প্রদায়িক সহিংসতায় ধর্মীয় চরমপন্থাকে শক্তিশালী করা হয়। এখন আমরা যদি বলি যে এই 47 থেকে 2024 অবধি এবং 71 থেকে 2024 অবধি যে সাংবিধানিক বোঝাপড়া, ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে বা অপর ধর্মগুলোকে আশ্রয় দেওয়া এবং সহ অবস্থান করা, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সংবিধানটা কতটুকু স্বাস্থ্যসম্মত, সেই ক্ষেত্রে যদি আমরা তুলনামূলক আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে পাকিস্তানের সংবিধানের ধর্ম এবং সাম্প্রদায়িকতার রূপটা হচ্ছে এমন। পাকিস্তানের সংবিধানের রাষ্ট্রধর্ম হচ্ছে ইসলাম এবং ইসলামী মূল্যবোধ প্রচার ও সংরক্ষণ করতে এই সংবিধান বা এই রাষ্ট্র বাধ্য। এটা হচ্ছে অনুচ্ছেদ 2। ইসলামী বিধান অনুচ্ছেদ 31, নাগরিকদের ইসলামী জীবনযাপন ও নৈতিকতা বজায় রাখতে উৎসাহিত করা হবে। অনুচ্ছেদ 20 বলা হচ্ছে নাগরিকদের ধর্ম পালনের স্বাধীনতা থাকলেও এই স্বাধীনতা ইসলামী মূল্যবোধের সাথে সাংঘর্ষিক হলে সীমাবদ্ধ হতে পারে। ব্লাসফেমি আইন, এটা মূলত ধর্ম অবমাননা আইন, যেটা হচ্ছে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহৃত হয় অস্ত্র হিসেবে। অপরদিকে যদি বাংলাদেশের প্রেক্ষাপটের কথা বলি, এক্ষেত্রে বাংলাদেশ মূলত ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র। অনুচ্ছেদ 12-তে বলা হচ্ছে কোনো ধর্মকে পৃষ্ঠপোষকতা করবে না, ধর্মীয় কারণে কোনো নাগরিকদের প্রতি বৈষম্য করা যাবে না, সকল ধর্ম ও সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করা হবে। এবং অনুচ্ছেদ 41-এ বলা হচ্ছে প্রত্যেক নাগরিককে নিজ ধর্ম পালনের অধিকার দেওয়া হবে, কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অন্য ধর্ম গ্রহণ বা প্রচারে বাধ্য করা যাবে না। আমরা যদি আরো একটু আলোচনা করি যে মূল পার্থক্যটা কোথায়, তাহলে ধর্মনিরপেক্ষতা বনাম রাষ্ট্রধর্ম। সংবিধানের ধর্মনিরপেক্ষতা একটি মূল স্তম্ভ, বাংলাদেশে 4টি মূল স্তম্ভের মধ্যে একটি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। তারপরেও আমরা জানি যে বাংলাদেশের সংবিধানে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, তবে সকল ধর্মের প্রতি সমান অধিকার ও শ্রদ্ধার কথাও উল্লেখ করা আছে। পাকিস্তানে একমাত্র ইসলামই হচ্ছে রাষ্ট্রধর্ম এবং সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণের কথা বলা হলেও বাস্তবে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্য ও নিপীড়নের ঘটনা প্রায়শই ঘটে। প্রয়োগের ক্ষেত্রে যদি পার্থক্য বলি, সংবিধান ধর্মনিরপেক্ষতার কথা বললেও রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ধর্মের কিঞ্চিত প্রভাব বাংলাদেশেও রয়েছে। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে যদি বলি, সংবিধান এবং আইনের ধর্মের ভূমিকা শক্তিশালী এবং সামাজিকভাবে এই ধর্মের ভূমিকা শক্তিশালী, রাষ্ট্র পরিচালনাও ইসলামী আইনের ভূমিকা হচ্ছে খুবই শক্তিশালী। এই সার্বিক আলোচনা থেকে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি, যেটা মূলত আমাদের তথ্যগুলো পাওয়া হচ্ছে ওপেন এআই থেকে, অর্থাৎ চ্যাট জিপিটি থেকে। আমরা ইতিপূর্বে আলোচনায় দেখেছিলাম ভারত কিভাবে কাগজে কলমে অসাম্প্রদায়িক রাষ্ট্র হয়েও
বাস্তবতায় মূলত একটা আগাগোড়া একটা সাম্প্রদায়িক রাষ্ট্র। বিজেপির মতো একটি সাম্প্রদায়িক দল যারা হচ্ছে ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, সেই সমস্ত নীতির উপর দাঁড়িয়ে থাকা বিজেপি দলও বারবার ক্ষমতায় চলে আসে। অর্থাৎ সামাজিক, আর্থিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটে যদি বলি, ভারত হচ্ছে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। অপরদিকে পাকিস্তানের তুলনা যদি করি, পাকিস্তান সেই 47 থেকে আজ অবধি মূলত বেশিরভাগ সময় সামরিক শাসনের খোয়ারেই বন্দী ছিল এবং তাদের সাংবিধানিকভাবে, তাদের ভৌগোলিকভাবে যে মানুষের অবস্থান, সামাজিক মনন, সংস্কৃতি, সমস্ত ক্ষেত্রেই ধর্মের প্রভাব লক্ষণীয় ব্যাপক মাত্রায়। অর্থাৎ সে একটি আগাগোড়া সাম্প্রদায়িক রাষ্ট্র। কিন্তু এই উপমহাদেশের মধ্যে, এই সাবকন্টিনেন্টের মধ্যে শুধুমাত্র বাংলাদেশ একটা রাষ্ট্র, যে রাষ্ট্রটা 47 থেকে 71 অবধি একটা সামাজিক সংগ্রাম, একটা রাজনৈতিক সংগ্রাম, একটা বৈষম্য বিরোধী সংগ্রাম, অধিকার আদায় সংগ্রামের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক চেতনা অর্জন করে এবং 71-এ স্বাধীনতা লাভের পর যে সংবিধান রচনা করে, সেই সংবিধানের 4টা স্তম্ভের মধ্যে একটাকে ধর্মনিরপেক্ষ হিসেবে, ধর্মনিরপেক্ষতাকে একটা মূল স্তম্ভ হিসেবে দাঁড় করায়। এবং এই 23 বছরের যে সংগ্রাম, তার মধ্য দিয়ে সামাজিকভাবে ব্যাপক মাত্রায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে। অর্থাৎ সাম্প্রদায়িক যে বৈশিষ্ট্যটা, সেই সাম্প্রদায়িক যে পক্ষপাতিত্বের বৈশিষ্ট্য, সেটা লুপ্ত হয়ে সমাজগতভাবেই বাংলাদেশে অসাম্প্রদায়িক যে উপাদান বা চেতনা, সেটা হাজির আছে। এবং গণতন্ত্রের যে বিকাশের পূর্বশর্ত, একটু পূর্বে বলছিলাম, আধুনিক রাজনীতিতে, আধুনিক রাষ্ট্র ব্যবস্থায়, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় গণতন্ত্র বিকাশের যে পূর্বশর্ত, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক চেতনা বা বৈশ্বিক মানবতাবোধ। সেটা মূলত বাংলাদেশে হাজির আছে। সেই প্রেক্ষাপটের ক্ষেত্রে যদি আমরা বলি যে সকল ধর্মের, সকল বর্ণের, সকল গোষ্ঠীর, উপজাতির মানুষদের সম্মিলনে একটা অসাম্প্রদায়িক যে রাষ্ট্র বাংলাদেশ খুব দ্রুতই তার সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে বৈশ্বিক প্রেক্ষাপটে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেকে দাঁড় করাতে সক্ষম হবে। এবং আমরা প্রতিনিয়ত দেখি, আমাদের যখনই বাংলাদেশের প্রেক্ষাপটে এই ঘটনাগুলো ঘটতে থাকে টুকটাক, বিশেষত বহিরাগত প্রভাব, প্রতিবেশী দেশ যে ভারতের মধ্যে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে ধর্মকে ঘিরে, পাকিস্তানে ঘটে, সেই সমস্ত বিষয়গুলোকে ঘিরে বাংলাদেশেও তার একটা চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। শুধুমাত্র সামাজিক শক্তি সুদৃঢ় থাকার কারণে এবং রাষ্ট্র শক্ত হাতে এই সাম্প্রদায়িকতাকে প্রটেক্ট করার কারণে সিভিল সোসাইটি যারা আছে, সেই বুদ্ধিজীবী, কবি, সাহিত্যিক যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের অসাম্প্রদায়িক চেতনার কারণে বাংলাদেশে ধর্মীয় সহিংসতাগুলো, সংঘাতগুলো, দ্বন্দ্ব বা দাঙ্গা অনেকাংশে আমরা নিরোধ করতে সক্ষম হয়েছি এবং আধুনিক রাষ্ট্র ব্যবস্থার একদম দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়েছি। যে কারণে যে কোনো প্রয়োজনে, যে কোনো সময় দেশকে সামনে রেখে, দেশবোধকে সামনে রেখে, মানবিক বোধকে সামনে রেখে, অসাম্প্রদায়িক চেতনাকে সামনে রেখে এক ডাকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমস্ত মানুষ একটা প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে যেতে সক্ষম। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিওর আলোচনা। যেহেতু আমরা গত ভিডিওতে আলোচনা করেছি ভারতের সাম্প্রদায়িকতা, অসাম্প্রদায়িকতার বৈশিষ্ট্য নিয়ে, আজকের ভিডিওতে আমরা চেষ্টা করলাম যে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাংলাদেশ এবং পাকিস্তানের সাম্প্রদায়িকতা এবং অসাম্প্রদায়িকতার তুলনামূলক একটা আলোচনা রাখতে। এবং নেক্সট ভিডিওতে আমরা রাজনীতি রিলেটেড বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক প্রেক্ষাপট, ভাষা এবং সংস্কৃতির প্রেক্ষাপট, রাজনৈতিক পরিবর্তন এবং বৈশ্বিক দর্শনের সংকট কোথায়, সেই সমস্ত বিষয়গুলোকে উন্মোচন করার চেষ্টা করব। আমাদের চ্যানেলে যারা ভিউয়ার্স আছেন সবাই সাথে থাকবেন।